রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী। বাসার ভেতর টাকার খনি। কর্মকর্তারা জানালেন 5টি সিন্ধুকে থরে থরে সাজানো প্রায় 27 কোটি টাকা জব্দ করেছেন তারা। আমাদের মহামান্য রাষ্ট্রপতি আইন বিধি লঙ্ঘন করে। এদিকে আজ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর গুলশানের বাসভবনে সেনাবাহিনী অভিযান চালিয়েছে। 500 কোটি টাকা এবং বস্তা বস্তা স্বর্ণালংকার জব্দ করে সেনাবাহিনী। রাষ্ট্রপতিও আটক হয়। ফেসিস্ট তারেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে বঙ্গভবন ছাড়া করে মনে মনে ভাবতেছিল মেলা বড় একখান কাম করে ফেলছি, আওয়ামী লীগের হাত থেকে বেশ খানিকটা বাঁচা যাইব, একটা স্বস্তির নিঃশ্বাস নিতেছিল। ঘন্টা দেড়েক ধরে দুটি মেশিনে চলে টাকা গোনা। অর্থের পরিমাণ শুনে চক্ষু চড়ক গাছ হতে পারে যে কারো। সব সিন্ধুকি 1000 টাকার নতুন নোটে ভরা। সব টাকা একত্র করতে দরকার হয় 15টি বস্তার। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর অতীত অপরাধের বিচারে কোনো সাংবিধানিক জটিলতা নেই, কারণ সংবিধানের 51 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদে থাকাকালীন কোনো আদালতে ফৌজদারি অপরাধের জন্য চুপ্পুকে অভিযুক্ত করার সুযোগ ছিল না। দর্শক, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের গুলশানের বাসভবনের সামনে আছেন আমাদের সহকর্মী ইলিয়াস আকুন। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। দেখতে পাচ্ছেন যে গুলশান একে যে সাবেক রাষ্ট্রপতির বাসভবনের সামনে কিন্তু রয়েছে গ্রিন ভিলায়। এখানে দেখতে পাচ্ছেন যে এসএসএফ থেকে শুরু করে সেনাবাহিনী এবং যে কোটি কোটি টাকা আত্মসাৎ করে বাইরের দেশে পাচার করতে গিয়ে হাতে নাতে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হলেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। বন্ধুরা, এইবার এই বিষয় নিয়ে আমরা আলোচনা এবং পর্যালোচনা করে এমন কিছু অজানা গুরুত্বপূর্ণ গোপন তথ্য খুঁজে পেয়েছি যা আপনারা নিজের চোখে দেখলেও বিশ্বাস করতে পারবেন না, মানে আপনাদের বিশ্বাস করতে কষ্ট হয়ে যাবে। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব এই সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কোটি কোটি টাকা আত্মসাৎ করে পাচার করতে গিয়ে যে সেনাবাহিনীর হাতে ধরা খেয়েছে। এই ভিডিওটি আমরা একটু পরেই দেখতেছি, তার আগে আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসবো, তারপরেই চলে যাব মূল ভিডিওতে। পলাতক স্বৈরাচার শেখ হাসিনার সবচেয়ে বিশ্বস্ত লোক সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কেন গ্রেফতার করা হচ্ছে না? ফ্যাসিবাদী সরকারের এই অন্যতম দোসরকে বাঁচাতে কেন মরিয়া হয়ে উঠেছে খোদ বিএনপি? ক্ষমতার পট পরিবর্তনের পর যে মানুষটির সোজা কারাগারে যাওয়ার কথা ছিল, তিনি কিভাবে বহাল তবিয়তে বিলাসবহুল জীবনযাপন করছেন? নৈপথ্যে কি কোনো বিশাল রাজনৈতিক আতাত, নাকি ক্ষমতার লোভে পড়ে গতকালের শত্রুকে আজ বুকে টেনে নিচ্ছে বিএনপি? দর্শক, শাহাবুদ্দিন চুপ্পুর আমল নামা ঘাঁটলে এমন সব গা শিউরে ওঠা দুর্নীতির তথ্য বেরিয়ে আসে যা শুনলে আপনিও চমকে যাবেন। আর এই মহা দুর্নীতিবাজকে আইনি সুরক্ষার নামে ছাড় দিলে বিএনপি ভবিষ্যতে কত বড় রাজনৈতিক সংকটে পড়তে যাচ্ছে তার এক চমকপ্রদ এবং গভীর বিশ্লেষণ থাকছে আজকের এই ভিডিওতে। তাই পুরো বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগের পর বঙ্গভবন ছেড়ে তিনি উঠেছেন গুলশানের একটি বিলাসবহুল বাসভবন গ্রিন ভিলায়। আপামর জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লড়াকু সৈনিক, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল যখন জোরালো দাবি তুলছে এই ফ্যাসিবাদী দোসরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, ঠিক তখনই এক অবিশ্বাস্য দৃশ্যপট দেখল গোটা জাতি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রকাশ্যে জানিয়ে দিলেন, সংবিধান অনুযায়ী চুপ্পুর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া বা তাকে গ্রেফতার করা সম্ভব নয়। এই একটিমাত্র বক্তব্য পুরো দেশের রাজনীতিতে রীতিমতো বোমা ফাটিয়ে দিয়েছে। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে চুপ্পুর হাতে দেশের হাজার হাজার কোটি টাকার লুটের সুস্পষ্ট দাগ, তাকে কেন এমন নির্লজ্জভাবে দায়মুক্তি দিচ্ছে বিএনপি? শাহাবুদ্দিন চুপ্পু কেবল শেখ হাসিনার মনোনীত একজন পুতুল বা ডামি রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন আওয়ামী লীগের একজন কট্টর এবং পরীক্ষিত সুবিধাভোগী নেতা। তার আসল রূপটি লুকিয়ে আছে তার অতীত কর্মকাণ্ডে। দুর্নীতি দমন কমিশনে বা দুদকে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করার সময় থেকেই শুরু হয় তার আসল খেলা। আপনাদের নিশ্চয়ই মনে আছে বহুল আলোচিত পদ্মা সেতু দুর্নীতির কথা। বিশ্ব ব্যাংক যখন পদ্মা সেতুতে দুর্নীতির স্পষ্ট অভিযোগ তুলেছিল, তখন দুদক কমিশনার হিসেবে এই শাহাবুদ্দিন চুপ্পুই সেই ভয়ঙ্কর দুর্নীতিকে অত্যন্ত সুকৌশলে ধামাচাপা দিয়েছিলেন। শেখ হাসিনাকে খুশি করার সেই পুরস্কার তিনি পেয়েছিলেন হাতে নাতে, যার চূড়ান্ত রূপ ছিল বিনা ভোটে এই রাষ্ট্রের সর্বোচ্চ আসনে বসে যাওয়া। শুধু কি তাই,
বাংলাদেশের ব্যাংকিং খাতকে ধ্বংস করার অন্যতম প্রধান কারিগর এই চুপ্পু। এস আলম গ্রুপের মতো মাফিয়া চক্রকে ইসলামী ব্যাংক দখলে নেয়ার ক্ষেত্রে সরাসরি সহায়তা করেছিলেন তিনি। ব্যাংকটির শেয়ার জালিয়াতি করে হাজার হাজার কোটি টাকা পাচারের যে মহা উৎসব চলেছিল তার অন্যতম প্রধান পৃষ্ঠপোষক ছিলেন এই ব্যক্তি। এখানেই শেষ নয়, বেসিক ব্যাংকের প্রায় ২৫০০ কোটি টাকা হরিলুটের ঘটনায় দুদক ৫৬টি মামলা করলেও শুধুমাত্র শাহাবুদ্দিন চুপ্পুর সরাসরি হস্তক্ষেপে ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু ধরা ছোঁয়ার বাইরে থেকে যান। এরপর এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা এনআরবি গ্লোবাল ব্যাংকের উপদেষ্টা হিসেবেও তিনি কোটি কোটি টাকার আর্থিক সুবিধা নিয়েছিলেন। অর্থাৎ দেশের প্রতিটি বড় বড় আর্থিক কেলেঙ্কারির সাথে কোনো না কোনোভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে এই চুপ্পুর নাম। আর দুর্নীতির শেকড় ঠিক কত গভীরে তা তার ব্যক্তিগত সম্পদের পাহাড়ের দিকে তাকালেই বোঝা যায়। গুলশানে একাধিক বিলাসবহুল ফ্ল্যাট, মালয়েশিয়ায় মাই সেকেন্ড হোম প্রকল্পের আওতায় অন্তত ১.৫ লাখ রিঙ্গিত বিনিয়োগ করে রেসিডেন্সির সুবিধা নেয়া, দুবাইয়ের বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ জমা রাখা, সবই তার অবৈধ আয়ের ফসল। এমনকি দুবাইয়ে ওয়ার্দা জেনারেল ট্রেডিং এলএলসি নামের একটি কোম্পানিতে তার ব্যবসায়িক অংশীদারিত্বের তথ্য ফাঁস হয়েছে। তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের মতো গুরুতর অভিযোগ রয়েছে। তার স্ত্রী রেবেকা সুলতানা এবং ছেলে আরশাদ আদনানের নামেও রয়েছে অঢেল সম্পদ। প্রিয়তমা ও রাজকুমারের মতো বড় বাজেটের সিনেমা প্রযোজনা করে রাতারাতি আলোচনায় আসা তার ছেলের এই বিপুল অর্থের উৎস আসলে কি, তা নিয়ে দেশে বিদেশে রয়েছে হাজারো প্রশ্ন। এত সব ভয়ঙ্কর অভিযোগ, যার বিরুদ্ধে তাকে গ্রেফতারের দাবি ওঠাটাই তো সবচেয়ে স্বাভাবিক বিষয়। কিন্তু তাকে গ্রেফতারের ক্ষেত্রে এখন সবচেয়ে বড় যে অজুহাতটি দাঁড় করানো হচ্ছে তা হলো সংবিধানের ৫১ নম্বর অনুচ্ছেদ। বলা হচ্ছে, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তার কোনো কাজের জন্য তাকে আদালতে জবাবদিহি করতে হবে না এবং তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যাবে না। কিন্তু দেশের শীর্ষস্থানীয় আইন বিশেষজ্ঞরা বলছেন একদম ভিন্ন কথা। তারা খুব পরিষ্কারভাবে জানিয়েছেন, সংবিধানের এই অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে তার মেয়াদকালের দাপ্তরিক কাজের জন্য দায়মুক্তি দেয় ঠিকই, কিন্তু এর মানে এই নয় যে তিনি ব্যক্তিগতভাবে কোনো ফৌজদারি অপরাধ করলে বা রাষ্ট্রপতি হওয়ার আগে যেসব পাহাড়সম দুর্নীতি করেছেন সেগুলোর কোনো বিচার হবে না। ইতিহাস ঘাঁটলে আমরা দেখতে পাই, সাবেক সামরিক শাসক ও রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদকেও কিন্তু ক্ষমতা ছাড়ার পর ঠিকই জেলে যেতে হয়েছিল। তার বিরুদ্ধেও দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মামলা হয়েছিল এবং তিনি সাজাও খেটেছিলেন। তাহলে স্বৈরাচার এরশাদ যদি রাষ্ট্রপতি হয়েও জেলের ঘানি টানতে পারেন, তবে দুর্নীতিবাজ শাহাবুদ্দিন চুপ্পু কেন পারবেন না? এখানেই বেরিয়ে আসে রাজনীতির সবচেয়ে নোংরা এবং হিসাব নিকাশের এক জঘন্য খেলা। এই পুরো রাজনৈতিক নাটকের সবচেয়ে বিস্ময়কর চরিত্র হয়ে দাঁড়িয়েছে বিএনপি। গুঞ্জন রয়েছে এর পেছনে রয়েছে গভীর কোনো রাজনৈতিক আঁতাত বা আপোষ। রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত, এখানে কেউ কারো চিরস্থায়ী বন্ধু বা শত্রু নয়, স্বার্থই হলো শেষ কথা। অনেকে মনে করছেন শেখ হাসিনার পতনের পর যখন আওয়ামী লীগের অস্তিত্ব চরম সংকটে, তখন শাহাবুদ্দিন চুপ্পু হয়তো এমন কোনো গোপন চুক্তি বা রাজনৈতিক সুবিধা বিএনপিকে দিয়েছেন যার বিনিময়ে আজ তাকে এই আইনি দায় মুক্তি দেয়া হচ্ছে। হতে পারে সেটা আগামী নির্বাচন কেন্দ্রিক কোনো বিশেষ সুবিধা কিংবা ক্ষমতার পালা বদলে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার কোনো নিখুঁত ছক। বিএনপি হয়তো ভাবছে চুপ্পুকে বেশি ঘাঁটালে এমন অনেক সত্য বা নথিপত্র বেরিয়ে আসতে পারে যা তাদের বর্তমান রাজনৈতিক সমীকরণকে বাধাগ্রস্ত করবে। তাই অতীত ভুলে দুর্নীতির পাহাড় প্রমাণাদি এড়িয়ে গিয়ে আইনি মারপ্যাঁচের দোহাই দিয়ে তারা চুপ্পুকে নিরাপদে রাখার পথই হয়তো বেছে নিয়েছে। কিন্তু বিএনপির এই কৌশল কি আসলেই শেষ পর্যন্ত কাজে আসবে, নাকি এটি তাদের জন্যই আত্মঘাতী হতে চলেছে? বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আর আগের মতো নেই। জুলাই মাসের সেই রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর দেশের সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম অনেক বেশি সচেতন। তারা ফ্যাসিবাদের কোনো দোসরকেই আর তিল পরিমাণ ছাড় দিতে রাজি নয়। জামায়াত ইসলামী থেকে শুরু করে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন রাজপথে চুপ্পুর গ্রেফতার চাইছেন, তখন বিএনপির এই উল্টো পথে হাঁটা জনমনে চরম ক্ষোভের জন্ম দিচ্ছে। সাধারণ মানুষ মনে করতে শুরু করেছে যে জীবন দিয়ে হাসিনাকে তাড়িয়ে লাভ কি হলো যদি তার দুর্নীতিবাজ দোসররা নতুন বাংলাদেশের বুকেও এভাবেই বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে কোনো সাধারণ অভিযোগ নয়, তিনি দেশের ব্যাংক খাত গিলে খেয়েছেন, দেশের টাকা বিদেশে পাচার করেছেন, দুর্নীতিবাজদের আড়াল করেছেন এবং শেখ হাসিনার অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে নিজের পদের সর্বোচ্চ অপব্যবহার করেছেন।
এমন একজন মানুষের বিচার না হওয়া মানে হলো দেশের আইনের শাসনকে আরেকবার বৃদ্ধাঙ্গুলি দেখানো এবং জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেইমানি করা। এখন দেখার বিষয়, ছাত্র জনতা এবং অন্যান্য রাজনৈতিক দলের তীব্র চাপের মুখে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপি তাদের এই রহস্যজনক অবস্থান থেকে সরে আসে কিনা, নাকি ক্ষমতার মোহে আটকে থেকে তারা চুপ্পুকে সেই চিরচেনা দায়মুক্তির সংস্কৃতিতেই ভাসিয়ে রাখে। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক এই জটিল হিসাব নিকাশ এবং শাহাবুদ্দিন চুপ্পুর ভবিষ্যৎ পরিণতি নিয়ে আপনার কি মতামত? বিএনপি কি সত্যি চুপ্পুর সাথে কোনো গোপন আতাত করেছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। বাংলাদেশের রাজনীতির এমন সব অজানা রহস্য, সত্য ঘটনা এবং গভীর বিশ্লেষণ। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের সাথে লন্ডনে বসে শেখ হাসিনার ফোনে কথা হয়েছে বলে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় এই সংবাদটি প্রচার হয়েছে। শেখ হাসিনা তাকে নির্দেশ দিয়েছেন যে আপনি যে কোনো মূল্যে বিএনপিকে যেভাবে হোক একটু গা কসলিয়ে তাদের সাথে থাকুন, প্রয়োজনে তাদের প্রশংসা করতে থাকুন। এরকম একটি সংবাদ প্রকাশ হওয়ার পরে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনও বাংলাদেশের সকল পত্রপত্রিকায় লেখালেখি শুরু হয়েছে। কেউ কেউ এটাও বলছেন আগামী কালকের মধ্যেই বা 2-1 দিনের মধ্যেই হয়তো তিনি পদত্যাগ করবেন, স্বাস্থ্যগত বিষয়টাকে তিনি জাতির কাছে উপস্থাপন করে, তথা তিনি শারীরিকভাবে সুস্থ নেই, তার এখন চিকিৎসা দরকার, সিঙ্গাপুরে যেতে হবে, বিভিন্ন নানা কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পরে রাষ্ট্রপতির পদত্যাগের জন্য বিরোধী দল সহ অনেক মানুষ, বাংলাদেশের জুলাই বিপ্লবের পক্ষের সবাই মিলে এ দাবিটা তুলেছিল যে রাষ্ট্রপতি এখন তো অন্তত পদত্যাগ করতে পারে। যারা সকাল সন্ধ্যা সংবিধানের দোহাই দিয়েছে, ওই ইতিহাসও তো শেষ, নতুন সরকার এসেছে, নতুন রাষ্ট্রপতি থাকবে, এটাই বাস্তবতা। কিন্তু বিএনপি তারা তখনও বুঝতে পারে নাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে কারা কিভাবে বিভিন্ন ধরনের উপদেশ দিয়ে এবং কিছু দুষ্ট লোকেরা উপদেষ্টা পরিষদ, সচিব, এই যাবতীয় জায়গায় বসে বসে নিশ্চিত মিসগাইডেড করছেন। আজ হয়তো তারা টের পাচ্ছেন যে রাষ্ট্রপতি কি কাজটা করে ফেলেছে। আজকে যদি শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতি এই ধরনের কথা বলেই থাকেন এবং এটা যদি সত্য প্রমাণিত হয়, তাহলে তার চাইতে দুর্ভাগা এই বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপির জন্য আর কিছুই থাকতে পারে না। মানে আমি সাপ দুধ খাওয়ায় খাওয়ায় পোষতেছি। আমি জুলাই বিপ্লবের পরে একটি রাষ্ট্র ক্ষমতায় এসেছি, তারপরেও আমার রাষ্ট্রপতি কি করছে, আমার আশেপাশে কারা কি করছে, আমার কাছে কোনো খবরই নেই। অথচ যারা আপনাকে খবর নেয়ার জন্য বলছে, যারা বারবার বলছে যে রাষ্ট্রপতি পরিবর্তন করুন, তাতে তো রাষ্ট্রপতি জামাত শিবির থেকে হবে না, এটা বিএনপি থেকেই হবে, আপনাদের লোকেরাই হবে। তারপরেও কেন তারা পরিবর্তন করতে বলেছে? তারা এতটুকু অন্তত চায় যে আপনারা যেহেতু ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছেন, আর যেভাবেই এসেছেন আপনাদের লোক দিয়ে সংসারটা চালান। কিন্তু তারা সে ভুলটা বুঝতে পারলেন না। আজকের রাষ্ট্রপতির পতন হচ্ছে, পদত্যাগ হচ্ছে, এটাও গোপনে যে কোনো মূল্যেই হয়ে যাচ্ছে। আমরা যেটা বুঝতে পেরেছি, তার অচিরেই তার রাষ্ট্রপতির পদত্যাগটা হয়ে যাবে। কিন্তু আজকের এই সিচুয়েশন কি শুধুমাত্র রাষ্ট্রপতি ক্রিয়েট করেছেন? না, সমস্ত জায়গায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আশেপাশে সব এখন আওয়ামী লীগে ভরপুর। এই কথাটা কেউ বলবে না, কারণ তারা শুধুমাত্র জামাত শিবির ট্যাগিং দিয়ে আপনার কাছে বিএনপি সাজার জন্য ওই একটু বেনামাজি ভাব ধরা, একটু স্মার্টনেস ভাব ধরা, একটু জামাত শিবির না এটা প্রমাণ করা, এরকম প্রমাণ করতে গিয়ে আওয়ামী লীগের লোকগুলোই আপনার পাশে ভর করে বসে আছে, যাতে আপনার ক্ষতির সম্ভাবনা জামাত শিবিরের চাইতে অনেক বেশি। কারণ এরা কেউ আপনাদেরকে ধ্বংস করে দিবে না। জুলাই পরবর্তী বাংলাদেশে নতুন ক্ষমতায় এসেছে বিএনপি, তাকে রক্ষার জন্য জুলাইয়ের চেতনায় যারা আছে তারাই সবচেয়ে বড় ভূমিকা রাখবে এবং রাখতো, কারণ তারা কোনোদিন এই সরকারের পতন ঘটাইয়া আওয়ামী লীগকে ডাক দিয়ে আনবে না। কিন্তু বিএনপির সেটা বুঝে তার আশেপাশের মানুষগুলো শনাক্ত করতে হবে, ভালো মানুষ বসাতে হবে, প্রয়োজনে দেশপ্রেমিক মানুষ বসাতে হবে, দেখতে শুনতে যাই হোক তাকে নিয়ে আপনার নিজের লোক নিয়ে তারপরে চলতে হবে। আজকের এই রাষ্ট্রপতির পদত্যাগের পরে নতুন রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা আছে, কে আছে আমি জানি না। ইতিমধ্যেই শুনেছি সেখানেও আননোন পিপল নাকি আসার একটা সম্ভাবনা আছে। কেউ কেউ রাজনীতির মাঠে পরিচিত না, ভিন্ন জায়গা থেকে। কেন রে ভাই? বিএনপি দলটা করেছে এরকম কি সিনিয়র জাতীয় রাজনীতিবিদ নাই আমাদের মাঝে? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, আপনি আপনার দলের লোক বাছাই না করলে ওই মেরুদণ্ডের হাড্ডি যাদেরকে বাছাই করে বসিয়েছিলেন সেই মঈন ফখরুদ্দিনের সময় সেনাবাহিনীর সেই বিপদগামী সদস্য যেভাবে আপনার উপরে অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, আপনার বাছাইয়ের কারণেই করেছিল। তখন কিন্তু গোলাম আজমের সন্তান বড় দায়িত্বশীল হতে পারে নাই, হলে অন্তত মেরুদণ্ডের হাড্ডিটা ভাঙা যেত না।
এই সত্য কথা কেউ বলবে না। যাই হোক, বাদ দেন গোলাম আজম, আপনার জামাতের সাথে সম্পর্কের দরকার নেই, কিন্তু বিএনপির মানুষ ছাড়া, পরীক্ষিত নেতা ছাড়া আপনার আশেপাশে কাউকে বসালে আবার এই শেখ হাসিনার ষড়যন্ত্রে আপনাকে ভেস্তে যেতে হবে, পড়তে হবে, কোনো সন্দেহ নাই। কথাটা অগ্রিম বলে রাখলাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন ভালো করে, আজকে আপনার এখানে সচিব নিয়োগ দেওয়া হয়েছে, উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। জীবনে কোনোদিন বিএনপি করে নাই, আজীবন বিএনপির বিরুদ্ধাচরণ করেছে, জিয়া পরিবারের বিরুদ্ধাচরণ করেছে। তারা তালিকায় চলে আসে খুব দ্রুত, চাটাচাটি করে। আপনি জানি যে আপনি এগুলো পছন্দ করেন না, আপনি একজন সজ্জন মানুষ, কিন্তু কি কারণে তাদেরকে ওই জায়গায় কারা পৌঁছে দিয়েছে সেটা আপনাকে বুঝতে হবে। আজকের একটা রেড লাইনে, রেড জোনে অবস্থান করছেন আপনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান থাকবে, রাষ্ট্র কাঠামোটাকে আপনি এমন ভাবে সাজান যেখানে কোনো অবস্থায় অন্তত পতিত দোসররা আপনাকে ঘায়াল করতে না পারে। আমাদের এই কথাগুলো তিক্ত লাগবে, অনেকে আপনাকে ভুল বুঝাবে যে সে তো এখন জামাত, সে কারণে এই কথা বলছে। আমি জামাত না, আমি জামাতের আগেও বলেছি, বিএনপি করেছি, তখনও এই কথাগুলো বলতাম। যেটা সত্য সেটা আমাকে বলতেই হবে। আজকের এই বাংলাদেশের রাষ্ট্রপতি আগামী হয়তো 1 সপ্তাহ পর পদত্যাগ করবেন। কেন আপনাকে 6 মাস অপেক্ষা করতে হলো, জানতে হলো যে তিনি শেখ হাসিনার সাথে কথা বলা লাগছে কি লাগে নাই? আমি জানি না এই কথাগুলো চৌর আছে, এই কথাগুলো প্রচার হচ্ছে বিধায়ী তো এমার্জেন্সি তাকে সরানোর কথা ভাবছেন, কিন্তু আমার কথা স্পষ্ট, এটা কেন 6 মাস আপনাকে বুঝতে লাগলো? বিরোধী দল কেন এটা নিয়ে সংসদে তার বক্তব্যকে প্রত্যাহার করে তারপরে মানে কি বলে সংসদ থেকে বের হয়ে তাদেরকে আন্দোলন করতে হচ্ছিল? তার ব্যাপারে কেন বারবার আপনাদেরকে সতর্ক করতে হচ্ছিল? এর মূল কারণ হচ্ছে আপনারা বারবার ভুল পথে হাঁটছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের বাংলাদেশে জুলাইয়ের চেতনায় 24-এর এই যে বাংলাদেশ নতুন করে গঠন হয়েছে, এই বাংলাদেশের চেতনা আপনাকে সবার আগে বাস্তবায়ন করতে হবে। গণভোট বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। করলে আপনি সেফ, আপনার পরবর্তী প্রজন্ম, আপনার সন্তান জাইমা রহমান সেফ রাজনীতি করতে পারবে, তারুণ্য নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। না হয় এই রাজনীতি থেকে ছিটকে পড়তে হবে। আজকে আপনাদেরকে যারা এগুলো বাস্তবায়ন করতে দিতে চায় না, কোনো একদিন যদি তারা আসতে পারে, তখন এই বাংলাদেশের এই যে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এটাকে অবৈধ ঘোষণা করবে। আর সেটা করেছে যে শেখ হাসিনা, সেটা তো দেখেছেন। বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে রাজনৈতিক প্রেক্ষাপটে তার উর্বরতা ছিল, উত্থান ছিল, সেটাকে রাষ্ট্রপতির এই উত্থানটাকে অবৈধ ঘোষণা করেছিল শেখ হাসিনা। তার রাষ্ট্র কাঠামোগুলোকে অবৈধ ঘোষণা করেছে। এমনকি তিনি বীর মুক্তিযোদ্ধা সেই জিনিসটা পর্যন্ত তারা তুলে নিতে চেয়েছে। এমনকি তার কবরটা পর্যন্ত আজকের সংসদ প্লাজায় সেটা পর্যন্ত উঠিয়ে আপনার বগুড়াতে পাঠাতে চেয়েছে। খেয়াল আছে কি? তাহলে তারা কি করবে? সেই জিনিসটা অনুধাবন করে প্রশাসনের মধ্যে এত বেশি ভীতি সঞ্চয় না করে, যারা রাইটপন্থী, যারা এদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী, সে যে হোক, একটু আপনার মতো করে একেবারে চাটাচাটি বেশি পারে না, আপনাদেরকে খুব বেশি পারে না, আপনাদের মতো করে খুব বেশি চলতে পারে না, তারপরেও তারা প্রশাসনে আছে, দেশবাসীর কল্যাণে কাজ করছে, তাদেরকে রাখুন। অন্তত পক্ষে শেখ হাসিনার দোসর যদি কেউ থেকে থাকে, তার থেকে সাবধান হন। আজকের এই প্রেসিডেন্টের পদত্যাগ আমাদের জন্য একটা ওয়ার্নিং হয়ে যাবে। যদি সত্যি সত্যি তার এই পদত্যাগ হয় এবং সে সত্য ঘটনা যদি লন্ডনের এই কথোপকথনের কারণেই হয়, তাহলে প্রমাণ হবে এতদিন পর্যন্ত আমরা যা বলেছি তাই সত্যই হচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী এই সরকারের বর্তমান সময়ের এই সকল সমস্যা থেকে উত্তরণের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি এবং রাষ্ট্র কাঠামো, জুলাইয়ের চেতনা এবং বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আসতে পারে অতি শীঘ্রই। বিএনপির সাথে একটা চুক্তিতে তিনি পদত্যাগ করেছেন, যে সেই চুক্তি হচ্ছে যে তাকে চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে যেতে দিতে হবে। আর তিনি যেহেতু তার রাষ্ট্রপতি পদ এখন আর নেই, একবার বিদেশে যেতে পারলে কশিনকালও তিনি দেশে ফিরবেন না। কেন ফিরবেন না? তাকে দেশে গ্রেপ্তারের দাবি করা হচ্ছে, তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে গেছে, ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে, মামলা চলছে, দুদকে তদন্ত চলছে। বাংলাদেশ ব্যাংক যেহেতু এস আলমের দখলে আছে, এই কারণে বাংলাদেশ ব্যাংক নতুনভাবে আলাদাভাবে তদন্ত করবে না বলছে। তাতে কি, আরো বিভিন্ন সংস্থা তদন্ত করবে। এদিকে জামাত এমন ভাবে নড়েচড়ে বসেছে, চুপ্পুর কাছ থেকে ইসলামী ব্যাংকের সমস্ত হিসাব নিকাশ জামাত আদায় করবে। কারণ এই চুপ্পু ইসলামী ব্যাংক দখল, ধ্বংস এই প্রক্রিয়ার সাথে জড়িত। কিভাবে কি করেছে সব নারী নক্ষত্র জামাত বের করে ফেলেছে এবং ফাইলপত্র সব নাড়াচাড়া দিয়েছে, যার ফলে চুপ্পুকে ইসলামী ব্যাংক কাণ্ডেই সর্বপ্রথম ফাঁসতে হবে। আদালতে জামাতের আইনজীবীরা যাচ্ছে, কাগজপত্র সব রেডি করেছে
এবং জামাতের আইনজীবী ক্লিয়ার ব্যাখ্যা দিয়েছে, প্রেসিডেন্ট সহ নজির সহ ব্যাখ্যা দিয়েছে। অতএব এটা নিয়ে কোনো ইখতিলাফ নেই। সালাউদ্দিন আহমেদ কথিত সংবিধান মানানি যাই বলুন না কেন, ওটার কোনো দাম নাই। তিনি বলছেন যে ফৌজদারি মামলা করা যায় না। কে বলেছে? রাষ্ট্রপতি থাকা অবস্থা করা যায়। রাষ্ট্রপতি নাই, এখন করা যায়, যে কোনো মামলা করা যায়, তাকে গ্রেপ্তার করা যায়, মোবাইল চুরির মামলা করা যায়, অস্ত্র মামলা করা যায়। এরশাদের বিরুদ্ধে হয়েছিল না? স্বর্ণ চুরির মামলা করা যায়। সাবেক রাষ্ট্রপতি এরশাদকে জেল খাটিয়েছিল বিএনপি সরকার, বলছে যে মামলা করা যায় না। রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার ইমিউনিটিস আছে, বাট আফটার রেজাইনেশন অবশ্যই তার বিরুদ্ধে মামলা করা যায়, গ্রেপ্তার করা যায়, জেল খাটানো যায়, ফাঁসিও দেওয়া যায়। তবে এতে ডিভিশন পাবেন। রাষ্ট্রপতি অবস্থায় তিনি, সাবেক থাকা অবস্থায় তিনি হিউজ প্রোটোকল পাবেন। ইট ডাজন্ট মিন দ্যাট হি ইজ বিয়ন্ড ল, নেভার। যে দর্শক, জামাতের লোকজন এই প্রেসিডেন্ট সব রেডি করেছে এবং ইসলামী ব্যাংক কাণ্ডে তার যে গোমর, সব ফাইলপত্র রেডি করে কোর্টে যাচ্ছে। এই ইসলামী ব্যাংক কাণ্ডকে কেন্দ্র করেই দেখবেন, বা আরো যেসব অভিযোগ আছে, তাতে কোর্টের কাছ থেকে সর্বপ্রথম জামাত যে অর্ডারটা আনবে চুপ্পুর বিরুদ্ধে, যে তার দেশ তাকে নিষেধাজ্ঞা, তারপরে ধীরে ধীরে গ্রেপ্তার বা ওটা পরে পরোয়ানা জারি তদন্তের পর। কারণ রাষ্ট্রপতিকে চাইলেই তো তদন্তের আগে গ্রেপ্তার করা যায় না। আর তার গ্রেপ্তারটা হবে ভিন্ন। অন্য 10 জনের গ্রেপ্তার, রাষ্ট্রপতির গ্রেপ্তার একরকমের না। হয়তো বা তার বাসায় একটা গ্রেপ্তার, ওইটাকেই হাউস অ্যারেস্ট দেখাবে, অথবা ঢাকার বাইরে বা একটা নির্দিষ্ট জায়গার বাইরে যেতে পারবে না, ওইটাই উড বি ওয়ান কাইন্ড অফ অ্যারেস্ট। দর্শক, জামাত ইসলামী ব্যাংক নিয়ে সর্বপ্রথম এই দেশটাকে নিষেধাজ্ঞাটা আদায় করবে। বিভিন্ন সোর্স বলছে, যদিও বিএনপির এসালম অংশ সিরিয়াসলি শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দিতে চাচ্ছে, বিএনপির আরেকটা অংশ তাকে আটকাতে চাচ্ছে। এই সব পরিস্থিতি একত্র করলে মিনিমাম শাহাবুদ্দিন চুপ্পুর দেশটাকে নিষেধাজ্ঞা আসতে পারে। এতে বিএনপিরও একটা অংশ চায়। এখন এসালম অংশ যদি দেশটাকে নিষেধাজ্ঞাটা উঠিয়ে দিতে পারে, বা এটা যদি না আসে, এটা ঠেকাতে পারে, দ্যাট উড বি ডিফারেন্ট। বাট সোফার দেশটাকে নিষেধাজ্ঞা আসতে পারে, এটাই হচ্ছে সত্য কথা। তো দর্শক, আমার দেশ এ বিষয়ে একটা চমৎকার রিপোর্ট করেছে। আমার দেশও এটা জানে। খবরটা দেখেন। ফেসে যাচ্ছেন চুপ্পু। এবং চুপ্পু, যে বিষয়টা আবারও ক্লারিফাই করতে হয়, যে হ্যাঁ, চুপ্পুর সাথে বিএনপি সরকারের চুক্তি হয়েছিল যে আপনি সেফ এক্সিট পাবেন, সমস্যা নেই। এখন এই ধরনের কেসের ক্ষেত্রে এটা 90% ক্ষেত্রে এটাই হয়, যে আগে যে চুক্তি থাকে পরে চুক্তি মানা হয় না। এখানে বিজয়ী পক্ষ যা চায় ওইটি পরবর্তীতে চুক্তি। যেমন মোদির সাথে তারেক রহমানের চুক্তি হয়েছিল, 3টা শর্ত ছিল, কিন্তু তারেক রহমান ক্ষমতা আসার পর এখন আর মোদিকে চেনে না। ইটস ভেরি গুড। ইউনূসের সাথে বিএনপির চুক্তি হয়েছিল, কিন্তু বিএনপি ক্ষমতা আসার পর এখন আর ইউনূসকে ওইভাবে আগের মতো চেনে না। তো বিজয়ীরা চাইলে এটা করতে পারে, এটা যুগ যুগ ধরে সব সময় চলছে। এটা এমনকি যেমন বাংলাদেশ আমেরিকার চুক্তি, আমেরিকা চাইলে এটা ওভারলুক করতে পারে, আপনি কিছুই করতে পারবেন না। যার ক্ষমতা আছে সেটা পারে। এখন বিএনপির ক্ষমতা কিসের চুপ্পু? ঠিক আছে, আপনার সাথে কথা ছিল, কিন্তু সে কথা এখন নাই, আপনি কি করবেন? চুপ্পু কি করবে? চুক্তি, এইসব চুক্তির কোনো দাম নেই। রাষ্ট্রপতি থাকা অবস্থায় বিএনপি কি কথা দিয়েছিল চুপ্পুকে, ওটার 4 আনার দাম নাই। যে দর্শক, রাষ্ট্রপতি পদ চলে যাওয়ায় ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতিতে ফেসে যাচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু। ইসলামী ব্যাংক কাণ্ডেই সর্বপ্রথম এটা ঘটবে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগের অপরাধে তাকে বিচারের আওতায় আনা হচ্ছে। এক্ষেত্রে বর্তমানে আদালতে চলমান মামলায় তার বিরুদ্ধে দেশ তাকে নিষেধাজ্ঞা আসতে পারে। আর যে ধরনের অভিযোগ, যে ধরনের মামলা, যতটুকু এভিডেন্স আছে চুপ্পুর বিরুদ্ধে, জাস্ট তার উপর ভিত্তি করে দেশ তাকে নিষেধাজ্ঞা দেওয়ার শত শত নজির বাংলাদেশে আছে। অতএব এটা শিশির মনিদের জন্য মোটেও কঠিন কিছু হবে না শাহাবুদ্দিন চুপ্পুর উপর দেশ থেকে নিষেধাজ্ঞা ইম্পোজ করাতে বাই দি কোর্ট। জানা গেছে চুপ্পু ছাড়া এই মামলায় অন্য সবার বিরুদ্ধে ইতিমধ্যে দেশ ছাড়া নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ইটস ভেরি সিম্পল, প্রেসিডেন্স আছে অলরেডি, এটা নিয়ে বেশি কোর্টে হিয়ারিংও করতে হবে না, অটো সাবমিশন হবে। ওই আদেশ দেওয়ার সময় চুপ্পু রাষ্ট্রপতির দায়িত্ব থাকায় তার নাম উল্লেখ করা হয়নি। ইসলামী ব্যাংক সংশ্লিষ্টরা মনে করছেন এখন চুপ্পু নিষেধাজ্ঞার আওতায় চলে আসবেন। হ্যাঁ,
নিষেধাজ্ঞার আওতায় চলে আসবেন, এটাই সত্য কথা। যদি মিনিমাম আইনের শাসন থাকে, আইন আদালতের যদি সামান্যতম এক্সিস্টেন্স বাংলাদেশে থাকে, রুল অফ ল থাকে, অবশ্যই তার বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা আসতে হবে। এবং আমি বিশ্বাস করি এটা শিশির মনিররা আদায় করে ছাড়বেন। দেশ থেকে নিষেধাজ্ঞার যে ইম্পোজ এটা আদায় করে ছাড়বেন। রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার আগে চুপ্পু জেএমসি বিল্ডার্স এর প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে যুক্ত হন। প্রথমে তিনি ব্যাংকটির পরিচালক ও পরে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। জুলাই বিপ্লব পরবর্তী সময় ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ শেয়ার জালিয়াতি বিষয়ে আদালতে দ্বারস্থ হন। ইসলামী ব্যাংকের রিটের পর হাইকোর্ট বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি ওয়ালিউল ইসলাম গত বছর 11 মার্চ 3টি নির্দেশনা রুল জারি করেন। নির্দেশনা 3টি ছিল: 5 আগস্টের পর ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়ার আগের বোর্ড পরিচালকরা ঋণ জালিয়াতি জড়িত থাকায় আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবে না, তাদের ব্যাংক হিসাব জব্দ থাকবে এবং কোম্পানি জেএমসি বিল্ডার্স এর কোনো শেয়ার হস্তান্তর করতে পারবে না, মানে যেটাকে বলে শেয়ার ফ্রিজ। পাশাপাশি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়। পরে 2025 সালের 29 অক্টোবর প্রতিবেদন দাখিল করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, কিন্তু দীর্ঘদিন এই বিষয়ে শুনানি হয়নি। আদালতের জমা দেওয়া সেই তদন্ত প্রতিবেদনে জেএমসি বিল্ডার্স এর মাধ্যমে ব্যাংকের শেয়ার নিয়ন্ত্রণ এবং এসালাম গ্রুপের স্বার্থ রক্ষায় চুপ্পুর ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। এর মানে চুপ্পু অলরেডি ফেসে গেছেন, তার বিরুদ্ধে তদন্ত প্রমাণ সব রেডি, একদম সর্বোচ্চ পর্যায়ে তদন্ত। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের রিপোর্ট সব কোর্টে সব রেডি। জাস্ট বিষয়টা ছিল এতদিন তিনি রাষ্ট্রপতি ছিলেন, যার ফলে রাষ্ট্রপতির বিরুদ্ধে আইন অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া যায় না, রাষ্ট্রপতি আইনের ঊর্ধ্বে, এটা সাংবিধানিক অধিকার তার, যার ফলে এতদিন কিছু হয়নি। এখন রাষ্ট্রপতি নাই, এই রেডিমেড কেসে তিনি ফাঁসবেন, প্রমাণিত কেসে। জাস্ট অনলি বিকজ অফ বিং প্রেসিডেন্ট এতদিন ইমিউনিটিস পেয়েছেন, এবার খেলা হবে। অতএব অচিরেই রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা আসতে পারে ইনশাআল্লাহ। সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে নানা রকমের আলোচনা এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। তার বিচার দাবিতে অনেকেই সোচ্চার হচ্ছেন। 51 অনুচ্ছেদ অনেকেই তার পেছন দিয়ে ভরে দেওয়ার মতো অশ্লীল কথাবার্তা প্রকাশ্যে, এমনকি খ বর্গীয় চ বর্গীয় শব্দের যে গালিবাজি, সেই গালিবাজিগুলো করছেন জুলাই যোদ্ধারা। যদিও এই গালিবাজি নিয়ে কিছু বলা যাবে না, কারণ তাদের মানে কি বলবো যে তাদের নৈতিক মানে জায়গাটা এবং আদর্শের জায়গাটা, যেটা যাকে তারা একেবারে ফেরেশতার নবী রাসূলের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তার আদর্শ তো ছিল সাউমাউ ছেড়ে দেওয়া। এই যে ওপেন গালাগালি একজন সাবেক রাষ্ট্রপতিকে, মানে ধরে নিলাম যে এই ব্যক্তি পৃথিবীর সব থেকে খারাপ মানুষ, কিন্তু তাই বলে আপনি যদি ভালো মানুষ হন তাহলে কি আপনি প্রকাশ্যে এই ধরনের গালিবাজি করবেন? আর এই গালিবাজিটাকে যেভাবে ইউনূস সরকারের আমলে প্রতিষ্ঠিত করা হয়েছে, বিএনপির সময়েও অব্যাহত রাখার চেষ্টা যারা করছে, তাদের ব্যাপারে কি বিএনপি চুপ থাকবে? একজনের বিচার আপনি চাইতেই পারেন, এটা আপনার চাওয়ার অধিকার। আর একজন তার পক্ষে কথা বলতে পারে, এটাও তার অধিকার। কিন্তু বিচার চাওয়া মানে কি গালাগালি করা, গালিবাজি করা এবং অশ্লীল কথাবার্তা বলা? সেটা আমাদের বোধগম্য হয় না আদতে। রাষ্ট্রপতির বিচার চাওয়া নিয়ে অনেক কিছু হচ্ছে, ট্রাইব্যুনালে যাওয়া হয়েছে। বিএনপির 2 মন্ত্রী 2 ধরনের কথা বলছেন। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার এটা। স্বরাষ্ট্রমন্ত্রীর কথাটাকেই আমরা বিএনপির কথা হিসেবে ধরে নিতে পারি তখন আইনমন্ত্রী, তার কথা একটু অন্যরকম মনে হচ্ছে। চলুন রাষ্ট্রপতিকে নিয়ে আজকে সারা দিন কি হলো সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করি, যেখানে অনেকগুলো চমক রয়েছে। এবং সেই চমকের মধ্যে একটা কথা বোধহয় বোঝা যায় যে বিএনপি রাষ্ট্রপতির বিচারের ব্যাপারে যে দাবি, সেই দাবিতে বিন্দুমাত্র কর্ণ। রাষ্ট্রপতির বিচার চাওয়া নিয়ে যা কিছু হচ্ছে সেগুলো ভালো কিছু হচ্ছে বলে মনে হচ্ছে না। মানে গালাবাজি, মানে গালিগালাজ হচ্ছে, গলাবাজি হচ্ছে। ট্রাইব্যুনালে যাওয়া তো অধিকার, যে কেউ যেতে পারে, অভিযোগ দিতে পারে, যে কারো বিরুদ্ধে অভিযোগ দিতে পারে। অভিযোগের সত্য মিথ্যা এটা আদালত নির্ধারণ করবে, সেটা আদালতের ব্যাপার। কিন্তু তাই বলে আপনি ওপেন গালিবাজি করবেন? আমরা দেখলাম যে আজকে একজন জুলাই যোদ্ধা, সেই জুলাই যোদ্ধা ওপেনলি, মানে এমন কোনো অশ্লীল গালি নেই
যেটা ভব্যতা সভ্যতার মধ্যে পড়ে না, সেরকম গালিগালাজ করছেন এবং ওপেন সংবাদ সম্মেলন করে। তার স্ক্রিনশটটা দেখে নিন। তিনি বলছেন যে আর্টিকেল মানে মোটামুটি তার উচ্চারিত কথার মধ্যে মোটামুটি সভ্যতার কাছাকাছি যদি কোনোটা আসার মানে একটু সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে সর্বোচ্চ ভালো। স্ক্রিনশটটা দেখুন। আর্টিকেল 51 চুপ্পুর পেছন দিয়ে ভরে দিমু, এটা হচ্ছে তার উচ্চারিত সব থেকে ভালো বাক্য, সব থেকে ভালো শব্দ সমষ্টিতে তৈরি বাক্য। তাহলে আপনি বুঝেন যে যেগুলো আমি উচ্চারণ করতে পারছি না সেই শব্দ এবং সেই বাক্যগুলো কি ছিল। এই ঘটনা যখন হচ্ছে তখন আমরা এটার পক্ষে বিপক্ষে অনেক ধরনের কথা দেখছি। আজকে ট্রাইব্যুনালে যাওয়া হয়েছে। ট্রাইব্যুনালে সাবেক একজন সেনা কর্মকর্তা, যে সেনা কর্মকর্তা আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রচণ্ড আকারে বয়ান তৈরি করার চেষ্টা করেছেন বিভিন্ন সময়ে, তাকে আমরা ট্রাইব্যুনালে যেতে দেখেছি। এই চ্যানেলের এই মানে স্ক্রিনশটটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আমি নামটা বললাম না। এই ঘটনা যখন দেখছি তখন আমরা দুইটা স্পষ্ট ব্যাপার দেখছি। সেটা হচ্ছে যে শুধুমাত্র এই শাহাবুদ্দিন চুপ্পু না, সাবেক আর এক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তার বিরুদ্ধে সহ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে সাবেক 2 রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন। সেটা করতেই পারেন, এটা তো তার মানে যে ব্যক্তি কিংবা যে ব্যক্তি সমষ্টি করবেন সেটা তাদের অধিকার, এখানে তো বলার কিছু নেই। আদালত বিচার বিবেচনা করে দেখবেন যে সেটা বিচারযোগ্য কিনা কিংবা আমলে নেয়ার মতো কিনা। আবার বাংলাদেশ ব্যাংকের মানে ব্যাপারে যে খবরটা গতকালকে আমরা আলোচনা করেছিলাম, সেই খবরে বলা হচ্ছে বাংলাদেশ থেকে নতুন যে চমক লাগানো খবর, এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে পদত্যাগী রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের এই কথাতে বিএনপি সরকারের স্পষ্ট অবস্থান আমরা বুঝতে পারছি। এই কথা যখন আমরা বলছি তখন আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ভিন্ন ধরনের কথা বলছেন, এমনটাও আমরা দেখছি। স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন, চ্যানেল আয়ের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, তার বক্তব্যটা আছে এখানে, সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিরাপত্তার জন্য আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, 6 মাস SSF পাবেন, এছাড়া পুলিশের নিরাপত্তা পাবেন। আমরা তার সহযোগিতা পেয়েছি। তার গ্রেপ্তার ও অন্যান্য যে দাবি উঠেছে তা আমলে নেওয়ার মতো না। স্পষ্ট বলেছেন যে তার ব্যাপারে যে সকল দাবি করা হচ্ছে সেগুলো আমলে নেয়ার মতোই না। অর্থাৎ মানে তার অবস্থান এবং বিএনপির অবস্থান একেবারে ক্লিয়ার। সালাউদ্দিন আহমেদের বক্তব্যই যে বিএনপির বক্তব্য, এটা নতুন করে মানে নতুন কোনো সংজ্ঞা নির্ধারণ করে বোঝার প্রয়োজন নেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে যখন এই কথা বলছি তখন আইনমন্ত্রী বলছেন ভিন্ন কথা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে সদ্য সাবেক রাষ্ট্রপতির বিচারের দাবি অবস্থান জানালেন আইনমন্ত্রী, এবং আইনমন্ত্রী যেটা বলছেন সেটা হচ্ছে যে শাহাবুদ্দিনের ব্যাপারে দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে, এমনটা বলেছেন আইনমন্ত্রী। অভিযোগের তদন্ত শেষে জনস্বার্থ বিবেচনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। অর্থাৎ সালাউদ্দিন আহমেদ যখন স্পষ্ট বলছেন যে এই বিচারের দাবি সহ অন্যান্য যে দাবি এগুলো আমলে নেয়ার মতোই না, অর্থাৎ বিএনপি কিংবা সালাউদ্দিন আহমেদ আমলেই নিচ্ছেন না, তখন আইনমন্ত্রী বলছেন এগুলো পর্যালোচনা করে তদন্ত করে দেখা হবে। তার মানে দুইজনের বক্তব্যের ধরন দুই রকম। এই দুই রকম বক্তব্যে আমরা একটু কনফিউজড হতেই পারি যে বিএনপির প্রকৃত বক্তব্যটা কে। তবে আমি ব্যক্তিগতভাবে খুবই কনফিডেন্ট বিএনপির বক্তব্য সালাউদ্দিন আহমেদ যেটা বলবেন সেটাই হওয়ার কথা। আইনমন্ত্রী বিএনপির কোনোভাবেই মুখপাত্র না, কিংবা আইনমন্ত্রী তরুণ, তিনি দলে নতুন এসেছেন, তার বিএনপির মানে মূল মেসেজটা তার মুখ থেকে আসবে এটা প্রত্যাশিত নয়। কিন্তু একটা দেশের এই বিচার ব্যবস্থার প্রধান তো তিনি, তার মন্ত্রণালয়ের অধীনেই সব কিছু। সুতরাং তার বক্তব্যটাকে আপনি আবার হেলাফেলা করতে পারেন না। তাহলে কি আমরা বুঝবো যে দুই মন্ত্রী দুই ধরনের কথা বলে একটা মোটামুটি ব্যাপারটাকে একটা মানে ভারসাম্যপূর্ণ জায়গায় আনতে চাইছেন? দর্শক,
আপনার কাছে কি মনে হয় রাষ্ট্রপতির বিচারের ব্যাপারে কিংবা যে দাবিগুলো উঠেছে এবং যে কর্মকাণ্ডগুলো শুরু হয়েছে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ, সেগুলো কি বিএনপি আদৌ আমলে নেবে নাকি ব্যাকডোরে? মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এখন প্রাক্তন হয়ে গেছেন। গত 24শে জুলাই তিনি স্বাস্থ্যের কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। সেই পদত্যাগ পত্রে তার স্বাস্থ্যের ব্যাপারে এত কথা বলেছেন যে তিনি নাকি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছেন ইত্যাদি, এই কাজ করতে করতে মানে হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যাচ্ছেন, এইসব কথাও রয়েছে। এছাড়া নানা রকম উচ্চ রক্তচাপ ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, রাষ্ট্রপতি থাকা অবস্থায় তিনি কবে কোনো দিন যে তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে পড়েছেন এমন কথা কোনো দিন শোনা যায়নি। সুতরাং এইসব কারণ যেগুলো তিনি দেখিয়েছেন এগুলো অকারণ কারণ, এই কারণের কোনো ভিত্তি নেই। আর দেশের মানুষ জানে অসুস্থতা নয়, তার পদত্যাগের আসল কারণ ভিন্ন। কি সেই কারণ? বিএনপি সরকার নিজে বাঁচতে রাষ্ট্রপতি চুপ্পুকে পদত্যাগ করতে বাধ্য করেছে। কেন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নিজে বাঁচার প্রশ্নটা উঠল এই জন্যেই সরকারের নিজস্ব গোয়েন্দা সংস্থা খবর দিয়েছে শেখ হাসিনা দেশে ফিরলে, তিনি নিজেই বলেছেন এই ডিসেম্বরের মধ্যে ফিরবেন, তবে তার আগেও ফিরতে পারেন। ডিসেম্বর হচ্ছে একদম লেটেস্ট, সব থেকে পরে হচ্ছে ডিসেম্বর। তো শেখ হাসিনা দেশে ফিরলে রাষ্ট্রপতি চুপ্পু তার সঙ্গে যোগসাজশ করে দেশে সাংবিধানিক সংকট তৈরি করার ষড়যন্ত্রে নাকি লিপ্ত আছেন। এই খবর কে দিচ্ছে প্রধানমন্ত্রীকে, বিএনপি সরকারকে, সরকারের নিজস্ব গোয়েন্দা বাহিনী। প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ না করে শেখ হাসিনা ভারতে নির্বাসিত হতে বাধ্য হয়েছিলেন। আর তার সুপারিশ ছাড়াই, মানে প্রধানমন্ত্রীর সুপারিশ ছাড়াই সংসদ ভেঙে দেওয়া হয়েছিল বাংলাদেশে। এবং তারপরে সুপ্রিম কোর্টের সংবিধান বেঞ্চের যে অভিমতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল, পরে জানা গেল সেই সুপারিশ, সুপ্রিম কোর্টের অভিমত, সেটা জাল। এবং সেটা যে জাল সেইটা নিয়ে মামলাও হয়েছিল ওখানকার হাইকোর্টে, ঢাকায়। যদিও ঢাকা হাইকোর্ট সেই মামলা তারা সেটা খারিজ করে দিয়েছে, কিন্তু প্রশ্ন উঠে গেছে। এবং শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনা ফেরার পর এই বিষয়গুলো নিয়ে তিনি একটা সাংবিধানিক সংকট তৈরি করতে পারেন, এই খবর, এই ভয় পাচ্ছে সেখানকার বিএনপি সরকার। বর্তমান সরকারের তীব্র আশঙ্কা তৈরি হয়েছে রাষ্ট্রপতি ও প্রাক্তন প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোন যোগাযোগের খবর ফাঁস হওয়ার ফলে। এটা শাহাবুদ্দিন চুপ্পু সম্প্রতি বিদেশে গিয়েছিলেন চিকিৎসার কারণে, এবং সেখানেই এই খবরটা ফাঁস হয়েছে। সরকারিভাবে শেখ হাসিনা ও শাহাবুদ্দিন চুপ্পুর টেলিফোন সংলাপ নিশ্চিত করা হয়নি বটে, মানে সরকার থেকে এটা স্পষ্ট করে বলা হয়নি বটে, তবে বিএনপি নেতৃত্ব এই খবরটি বিশ্বাস করে এবং তারা জানে। ফলে ঝামেলার গোড়া কেটে দিতে সরকার চুপ্পু সাহেবকে পদ থেকে হটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রাক্তন রাষ্ট্রপতিকে বাধ্য করেছে পদত্যাগের সঙ্গে সঙ্গে বঙ্গভবন ছেড়ে চলে যেতে। ভাবুন তো, কয়েক ঘন্টার মধ্যে দেশের রাষ্ট্রপতিকে তার যে রাষ্ট্রপতি ভবন সেটা ছেড়ে সেখান থেকে চলে যেতে হচ্ছে তার নিজের বাসভবনে, একেবারে কয়েক ঘন্টার মধ্যে। এত দ্রুততার সঙ্গে পৃথিবীর কোনো দেশে রাষ্ট্রপতি তার বাসভবন পাল্টেছেন এমন, মানে গণতান্ত্রিক দেশে অবশ্যই, তো এমন কোনো উদাহরণ পাওয়া যায় না। শুধু এটাই যে অত্যন্ত দ্রুততার সঙ্গে করা হয়েছে তাই নয়, শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের হয়েছে একেবারে বিদ্যুতের গতিতে। প্রাক্তন রাষ্ট্রপতি তার পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যেই ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর আখ্যা দিয়ে তার বিরুদ্ধে নজিরবিহীন
সব অভিযোগের ফাইল খুলতে শুরু করেছে বিএনপি সরকার। শুধু দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার নয়, হত্যা, ষড়যন্ত্র থেকে শুরু করে মানবতা বিরোধী অপরাধের সহযোগী হওয়ার গুরুতর অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে এবং সেই অভিযোগে কাঠগড়ায় দাঁড় করানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সেই শুরু হওয়াটা হয়েছে কোথায়? ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনাল বিচারের নামে অবিচার করে শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। সেখানেই শাহাবুদ্দিন চুপ্পুকেও তার বিরুদ্ধেও মামলা করা হচ্ছে এবং সেই মামলার বিষয়বস্তু, অপরাধগুলোও কিন্তু অনেকটাই এক। আমরা আসছি সেখানে, সেই প্রসঙ্গে আসছি। ট্রাইব্যুনালের আইনে সর্বোচ্চ সাজা তার কি হতে পারে? ফাঁসি নাকি আমৃত্যু কারাদণ্ড নাকি দুটোই? আজকের ভিডিওতে আমরা সেটাই পিন পয়েন্ট করে দেখব। চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। চলুন মূল বিশ্লেষণে যাওয়া যাক। 2023 সালে যখন শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি হিসেবে বসানো হয়েছিল, তখন থেকেই দেশ জুড়ে প্রশ্ন উঠেছিল কি যোগ্যতায় এই পদ পেলেন তিনি। তখনই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কিন্তু উঠে গেছে, কিন্তু শেখ হাসিনা সেসব প্রশ্ন ধামাচাপা দেন, শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হন। বিএনপি, জামাত সহ বিরোধীরা 24 আগস্ট অভ্যুত্থানের পর শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে ঘেরাও করেছে পর্যন্ত বঙ্গভবন, কিন্তু তাকে পদত্যাগ করাতে পারেনি। এই জন্যই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার পাশে দাঁড়িয়ে গিয়েছিলেন এবং সেই দাঁড়ানোর ফলে সেনা তার পাশে ছিল বলে সফল হয়নি সেই প্রচেষ্টা। আপনাদের হয়তো মনে থাকতে পারে মোহাম্মদ ইউনূস পর্যন্ত শাহাবুদ্দিনকে একদম সহ্য করতে পারতেন না, তাকে একেবারে আটকে রেখে দিয়েছিলেন বঙ্গভবনের ভেতরে। সেখান থেকে তিনি বাইরে বেরোতে পর্যন্ত দেয়া হতো না তাকে, সে সুযোগ তিনি পাননি। আর ছাত্র জনতা এইটা দেখেই এবং তারা শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে ঘেরাও করেছিল বঙ্গভবন। যখন তারপরে কিন্তু সেনাপ্রধান, আগেই বলেছি, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার পাশে এসে দাঁড়ান, তার ফলে শাহাবুদ্দিন থেকে যান তার পদে। ক্ষমতায় আসার পর তারেক রহমান সেই প্রচেষ্টা নতুন করে শুরু করে দিয়েছিলেন, কিন্তু চুপ্পু নিজের পদে বহাল থাকতে তারেক রহমানের সঙ্গে সম্পর্ক ভালো করার বহু চেষ্টা করে যান এবং এই চেষ্টা করার পথ হিসেবে তিনি মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একের পর এক বোমা ফাটাতে থাকেন এবং এই বোমা ফাটানোর উদ্দেশ্য ছিল যাতে তারেক রহমানের সরকারের সঙ্গে তার সম্পর্কটা ভালো হয় এবং তিনি থেকে যেতে পারেন যাতে রাষ্ট্রপতি পদে। কিন্তু শেষ রক্ষা হলো না। শেখ হাসিনার সঙ্গে ফোন যোগাযোগের পর সম্পর্ক ভেঙে চুরমার। সত্যি সত্যি তার ফোন যোগাযোগ হয়েছিল কিনা আমরা বলতে পারবো না, কিন্তু বিএনপি সরকার বিশ্বাস করে ফোনে যোগাযোগ হয়েছিল শেখ হাসিনার সঙ্গে। সুতরাং তারপর থেকেই তারেক সরকারের কাছে তিনি শত্রু হিসেবে চিহ্নিত হয়ে গেছেন এবং সরকার এতটাই ক্ষুব্ধ, তার বিরুদ্ধে অভিযোগ এইটাই যে তিনি ফ্যাসিবাদের দোসর হিসেবে শেখ হাসিনা সরকারের অন্যায় আদেশগুলোর ওপর সিলমোহর দিয়ে গেছেন একের পর একবার। কখনো শেখ হাসিনাকে থামাবার চেষ্টা তো করেননি, বরং তার সব কাজে তিনি সমর্থন দিয়েছেন। অতএব এই অপরাধে, ফ্যাসিস্টের সহযোগী হওয়ার অপরাধে তিনি এখন অপরাধীর কাঠগড়ায়। ইতিমধ্যে কোন কোন অপরাধে মামলা হয়েছে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে একটু দেখি। প্রথমত দুর্নীতি, ইসলামী ব্যাংক কেলেঙ্কারি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ।
রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার। সেখান থেকে শুরু করে নানা জায়গায় দায়িত্ব পালন করার সময় তার নামের পাশে যুক্ত হয়েছে দুর্নীতির বহু অভিযোগ। বিশেষ করে এস আলম গ্রুপের আলোচিত সেই ৮০,০০০ কোটি টাকার ঋণ জালিয়াতি এবং ইসলামী ব্যাংক দখলের ঘটনায় পর্দার আড়ালে বড় ধরনের ভূমিকা ছিল শাহাবুদ্দিন চুপ্পুর। এই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাংবিধানিক সুরক্ষার কারণ যেহেতু তিনি দেশের প্রেসিডেন্ট পদে থাকাকালীন তার বিরুদ্ধে কোনো মামলা করা যায় না, সেই জন্য তার বিরুদ্ধে তখন কেউ আঙুল তুলতে পারেনি, তাকে অভিযুক্তের কাঠগড়ায় দাঁড়াতে পারেনি। কিন্তু এখন চলে যাওয়ার পর, রাষ্ট্রপতি পদ থেকে চলে যাওয়ার পরে কি অবস্থা? সংবিধানের সেই সুরক্ষার চাদর আর তার নেই। আইনমন্ত্রী বাংলাদেশের মোহাম্মদ আসাদুজ্জামান সাফ জানিয়ে দিয়েছেন, কারো প্রতি অবিচার করা হবে না ঠিকই, অর্থাৎ শাহাবুদ্দিনের বিচারের তার সুবিচার পাওয়ার সুযোগ তাকে দেওয়া হবে ঠিকই, তবে সুনির্দিষ্ট অভিযোগ যা আছে তার বিরুদ্ধে তার চুলচেরা বিশ্লেষণ চলছে এবং এই বিশ্লেষণও কিন্তু বেশি দিন নেবে না। খুব তাড়াতাড়ি বিশ্লেষণ শেষ করে কাজে নেমে পড়বে বিএনপি সরকার, অর্থাৎ তাকে কাঠগড়ায় তুলবে। অতীতে কিভাবে ক্ষমতার অপব্যবহার করে নিজের ও সহযোগীদের আখের গুছিয়েছেন তিনি, দুদক এবং সংশ্লিষ্ট তদন্ত সংস্থাগুলো এখন সেই ফাইলগুলো একে একে টেবিলের ওপরে সাজাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে হত্যায় সহযোগিতা করা এবং মানবতা বিরোধী মামলা। শুধু আর্থিক দুর্নীতিতেই তার মানে আটকে থাকছে না চুপ্পুর ভাগ্য। বাংলাদেশ আজাদি পার্টি এবং রাষ্ট্র সংলাপ ফোরামের মতো রাজনৈতিক সংগঠনগুলো সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তের আবেদন জানিয়েছে। এখানে অভিযোগটা কি জানেন? অভিযোগটা হলো সুপিরিয়র রেসপন্সিবিলিটি বা উচ্চপদস্থের দায়। রাষ্ট্রপ্রধান হিসেবে দেশের ৩ বাহিনীর প্রধান এবং সর্বোচ্চ অভিভাবক হিসেবে তিনি জুলাইয়ের গণহত্যাকাণ্ড রোধে কোনো ব্যবস্থা তো নেননি, সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিলেন। এই অভিযোগ তার বিরুদ্ধে ছাত্র জনতা, জামাত, বিএনপি তাদের সবার। আন্দোলনকারীদের ওপর যখন গুলি চালনা হচ্ছিল তখন তিনি ফ্যাসিবাদকে প্রকারান্তরে প্রোটেকশন দিয়ে গেছেন, মৌন সমর্থন জুগিয়েছেন। অর্থাৎ গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার সহযোগী শক্তি তিনি। আইন বিশেষজ্ঞরা বলছেন, জুলাই অভ্যুত্থানে যে তাজা প্রাণগুলো ঝরে পড়ার পেছনে যে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রের চক্রান্তকারীদের তালিকায় একেবারে উঁচুর দিকে রয়েছে, আগে থেকেই রয়েছে শাহাবুদ্দিন চুপ্পুর নাম। শুধু তাই নয়, ভবিষ্যতে তার বিরুদ্ধে সরাসরি হত্যা মামলা এবং রাষ্ট্রদ্রোহিতার মতো গুরুতর অভিযোগে যুক্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর রাষ্ট্রদ্রোহিতার সাজাও হচ্ছে মৃত্যুদণ্ড। ঘটনা কিন্তু সেদিকেই যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে তার সর্বোচ্চ কী শাস্তি হতে পারে? 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা কিংবা গণহত্যায় প্ররোচনা ও সহযোগিতার অভিযোগ প্রমাণিত হলে এখন এখানকার নির্ধারিত সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড অথবা আমৃত্যু কারাদণ্ড অথবা দুটোই একসাথে। যে দেশের সর্বোচ্চ সাংবিধানিক চেয়ারে বসে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার কথা ছিল, সেই চেয়ারে থেকেই যদি কেউ গণহত্যাকারীদের আড়াল করে থাকে এবং আইনের চোখে যদি এই অপরাধ প্রমাণিত হয়, তবে
সর্বোচ্চ শাস্তি বা মৃত্যুদণ্ড তার উপরে নেমে আসবে। ট্রাইব্যুনালের কাঠগড়ায় আজ হোক বা কাল এই অপরাধের জবাব তাকে দিতেই হবে। আর এবার তো আইন তার নিজের গতিতে চলা শুরু করে দিয়েছে। আগেই বলেছি, একেবারে বিদ্যুতের গতিতে। যে সংকেত পাওয়া যাচ্ছে তাতে বলা যায় 2-4 দিনের মধ্যে প্রাক্তন রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করা হবে। এজন্যই তাকে অত্যন্ত দ্রুততার সঙ্গে বঙ্গভবন থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যাতে গুলশনে তার বাড়ি থেকে তার গ্রেপ্তারি খুব বেশি মিডিয়া হাইপ না পায়। চুপ্পুর দুর্ভাগ্য, হাসিনা পালাবার পথ পেয়েছিলেন, কিন্তু চুপ্পুর পালাবার পথ নেই। শেখ হাসিনার ভারতে যাওয়া সম্ভব হয়েছিল, দেশের সেনা তার চলে যাওয়ার ব্যবস্থা করায়। চুপ্পু সে সুযোগ পেলেন না। ভারতও শেখ হাসিনার জন্যে যে ব্যবস্থা করতে পেরেছিল বাংলাদেশ সেনার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে, চুপ্পু সেটা পাবেন না। কারণ তিনি এই যে 2 বছরের মতো তিনি যে ক্ষমতায় ছিলেন রাষ্ট্রপতি হিসেবে, তিনি এই সরকারকে, অন্তর্বর্তী সরকার এবং বিএনপি সরকারকে, তাদের সব কাজেও তিনি তাদের সাথে সহযোগিতা করে গেছেন। তিনি যদি তার বিবেককে একবার জাগিয়ে তিনি যদি তাদের প্রশ্ন করতেন, তাদের যে একের পর এক অর্ডিন্যান্স জারি করে যেভাবে এই ক্রাইম ট্রাইব্যুনালের আইনকে সংশোধন করেছেন তিনি, সেগুলো যদি তিনি না করতেন, তিনি যদি প্রশ্ন করতেন, তাহলে এতটা সুযোগ কিন্তু এই সুযোগগুলো কিন্তু মোহাম্মদ ইউনূসের সরকার পেত না। এবং ভারত এবং বিশ্বের যারা গণতন্ত্রবাদী, তার কাছে তার ছবিটাও একটু ওপরে উঠতে পারত। কিন্তু চুপ্পু তা করেননি। তিনি একদম সেই কাঠের ঘোড়ার মতো যেদিকে মুখ করতে বলেছে সেই দিকে তিনি দাঁড় করিয়েছে, তিনি তাই করে গেছেন। তার ভাগ্যে কি অপেক্ষা করছে তাহলে? ওই যে আগে বললাম, 1 গ্রেপ্তারি, 2 জেল যাত্রা, 3 দ্রুত বিচার ও দণ্ডের ঘোষণা, এবং 4 এই দণ্ডে থাকবে জেল জরিমানা ও মৃত্যুদণ্ড। যদি মৃত্যুদণ্ড খুব দ্রুততার সঙ্গে, মানে নভেম্বরের আগেই যদি কার্যকর করা হয়, অবাক হবেন না কেউ। কারণ চুপ্পুকে ফাঁসিতে চড়াতে পারলে শেখ হাসিনা ভয় পেয়ে দেশে ফেরার ইচ্ছা ত্যাগ করতে পারেন। শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে সেই ভয় দেখানোর কাজটা, মানে তাকে মেরে ফেলে সেই ভয় দেখানোর কাজটা করতে পারে বিএনপি সরকার। এই সম্ভাব্য বিচার ও শাস্তির খবর নিয়ে প্রিয় দর্শক, আপনার কি মতামত জানান। তিনি কি সত্যি আইনের ফাঁক গলে বের হয়ে যেতে পারবেন, নাকি ট্রাইব্যুনালের রায়ে তার কপালে ঝুলছে চরম শাস্তি? প্রতিদিন আমরা ভাবতাম যে কে হবে, তো বাংলাদেশে এখন শুরু হয়েছে কোন বনেগা রাষ্ট্রপতি। চাপে চুপ্পু সাহেব সেই চাপ সহ্য করতে না পেরে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলেন, এবং সেই কারণে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করে গুলশানে ফিরে গিয়েছেন। কিন্তু রাষ্ট্রপতির চেয়ারটা খালি পড়ে আছে, এবং এখনকার আমাদের টেনশন হচ্ছে কে হবে রাষ্ট্রপতি। আমার যদিও সন্দেহ আছে যে এটা নিয়ে আসলে পাবলিকের খুব একটা টেনশন আছে বলে আমার মনে হচ্ছে না। তারপরেও আমরা দেখে নিতে পারি যাদের কথা আসছে তাদের মধ্যে কে হতে পারেন। পুরোটাই সাধারণ গ্যাস। আপনারা এখানের মধ্যে অংশগ্রহণ করতে পারেন কমেন্টের মাধ্যমে, এবং আপনাদের ভাবনাটা জানাতে পারেন। আচ্ছা, এই মুহূর্তে যাদেরকে নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে প্রথমে রয়েছে নাসিমুল গনি, মন্ত্রিপরিষদ সচিব। কেন রয়েছেন সেটা আমরা যখন তার আলোচনা শুরু করব তখন বলবো। সেকেন্ড চয়েস হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের মব সম্রাট, মব পিতা, মবের ইত্যাদি ইত্যাদি। আপনারা বাকিটা বুঝে নেন। সেই ফাটকা বলা ঠিক হবে না, এটা ইজ্জতদান অনুযায়ী। তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি হচ্ছেন দ্বিতীয়। তৃতীয় চয়েসে শোনা যাচ্ছে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হতে পারেন আইরিন জুবাইদা খান। আইরিন জুবাইদা খান হচ্ছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে বিশ্বব্যাপী বিরাট পরিচিত, এবং তিনি এখন আমাদের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন জাতিসংঘে। কিসের জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন? ইউএন স্পেশাল রিপোর্টারের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি জাতিসংঘে। তিনি হচ্ছেন তৃতীয় চয়েস। চতুর্থ শোনা যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির দীর্ঘদিনের মহাসচিব, তার কথা। এর বাইরে আছেন মঈন খানের কথা শোনা যাচ্ছে, বা আরো অন্যান্য কিছু ত্যাগী নেতা যারা এই মুহূর্তে দায়িত্ব পান নাই, বয়স্ক নেতারা আছেন, তাদের কথা শোনা যাচ্ছে। শুরু করতে চাই আমরা নাসিমুল গনিকে দিয়ে, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে দিয়ে। তার
কে চয়েস করা হবে বলে অনেক বেশি ভাবা হচ্ছে। কেন ভাবা হচ্ছে সেটার একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু যে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন, এইটা প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে যিনি লিক করেন তিনি হচ্ছেন প্রখ্যাত সাংবাদিক যিনি আল জাজিরার সাথে কাজ করেন, জুলকারনাইন সায়ের। জুলকারনাইন সায়েরকে তার বন্ধুরা, তার সাবেক বন্ধুরাই বলা যেতে পারে, আদর করে কচু ক্ষেতের সাংবাদিক বলেন। কচু ক্ষেতের সাংবাদিক বলার পিছনে এটা কোনো কারণ না যে ওনার বাসা কচু ক্ষেতে বা কচু ক্ষেত এলাকায় বা তিনি কচু কাটেন বা এরকম কিছু না। যারা বিশেষ করে ঢাকা মহানগরের এলাকাগুলো নিয়ে পরিচিত না, আমার যারা দর্শক ঢাকার বাইরে তাদেরকে একটু বুঝিয়ে বলি। কচুক্ষেত হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের একটা এলাকা এবং সেখানে ডিজিএফআই এর দপ্তর আছে। কচুক্ষেতের সাংবাদিক মানে হচ্ছে ডিজিএফআই এর মাধ্যমে আহরিত যে জ্ঞান সেটা তার মাধ্যমে রিলিজ করা হয়, এটা তার বন্ধু বান্ধবরা, তার সাবেক বন্ধু বান্ধবরা বলে থাকেন এবং এই জন্য তিনি কচুক্ষেতের সাংবাদিক নামে বেশ পরিচিত। সো সেই জুলকারনাইন সায়ের, যিনি যার কাছে প্রচুর সোর্স আছে এবং তার সোর্সগুলো কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ভালো ভালো সোর্স, এজ ইজ অল রাষ্ট্রের একটা বিশাল স্ট্রাকচার এবং ডিজিএফআই ফ্যাট যদি হয়ে থাকেন আর ডিজিএফআই এর যে ব্যাপক তথ্য সংগ্রহের ক্ষমতা পেশাদার ভাবে এবং অন্যান্য লজিস্টিকের কারণে রাষ্ট্রের অভ্যন্তরে থাকার কারণে, সুতরাং তার তথ্যগুলো সঠিক হওয়ার কথা। এবং তিনি যখন বলেছেন যে শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে যাচ্ছেন, খুব দ্রুতই যাচ্ছেন, তখনও কিন্তু বাংলাদেশের রাজনৈতিক আবহাওয়ায় এটা খুব একটা মানে বোঝা যাচ্ছিল না। মনে হচ্ছিল তারেক রহমানের সাথে চুপ্পু সাহেবের একটা ভালোই সম্পর্ক আছে, খাতির আছে এবং তিনি হয়তো মেয়াদ পূরণ করে যেতে পারবেন। তো দেখা গেল যে সেটা হলো এবং কিন্তু দেখা গেল যে উনি হঠাৎ অসুস্থ হয়ে গেলেন এবং এত তাড়াহুড়া করে পদত্যাগ করা শুরু করলেন এবং ওইখানেই বলা হয়েছে যে নাসিমুল গনিকে বিএনপি পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে ভাবছে। সুতরাং খবরের প্রথম অংশ যেহেতু ইতিমধ্যে সত্য প্রমাণিত হয়েছে, এই ভিডিওটা যখন রেকর্ড করছি তখন চুপ্পু সাহেব অলরেডি তার গুলশানের বাসভবনে চলে গিয়েছেন। সুতরাং আমরা নাসিমুল গনিকে মানে খবরের বাকি অংশটাকে গুরুত্ব দিয়ে ভাববো এবং আমরা ধরেই নিব যে এটা সত্য হতে যাচ্ছে। অনেকেই ভাববেন যে নাসিমুল গনিকে দেওয়া মানে হচ্ছে যে এটা ডিপ স্টেটের, তাহলে কি হলো, এটা কি আরেক খলিল সাহেব হইলো, আর একটা খলিল সাহেবের মতো এখানে রিপ্লেসমেন্ট হচ্ছে? আসলে কিন্তু তা না। নাসিমুল গনি মূলত বিএনপির লোক এবং তিনি যে কেয়ারটেকার সরকারের সময় যে প্রশাসনে ফেরত এসেছেন, তার অবসর মারিয়ে ভাঙ্গিয়ে কিছু একটা আর কি, মানে অবসর শেষ করে এটা কিন্তু আসলে তার বিএনপি কোটায় এসেছেন। নাসিমুল গনির দীর্ঘ সম্পর্ক আছে বিএনপির সাথে। তিনি বেগম জিয়ার সাথে যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক ছিলেন। আমি যদি ভুল না করে থাকি 2006 সালে যখন তিনি এডিশনাল সেক্রেটারি পদে পদোন্নতি পান, তারপরে উনি তৎকালীন রাষ্ট্রপতির একান্ত সচিব ছিলেন। এর মানে হচ্ছে যে বিএনপির খুবই ট্রাস্টেড, খুবই বিশ্বাসযোগ্য একটা লোক এবং বিএনপির যে প্রশাসনে জামাতের বিরুদ্ধে বিএনপির যে টানাপোড়েনের রাজনীতি ছিল ডক্টর ইউনূসের সময়, সেই সময় তিনি বিএনপি রিপ্রেজেন্ট করতেন। সুতরাং তাকে রাষ্ট্রপতি হিসেবে ভাবেন যদি তারেক রহমান, তাহলে সেটার আমি খুব একটা অবাক হই না। যদিও আমলা থেকে রাষ্ট্রপতি করার নজির আমাদের দেশে নেই, কিন্তু এটা হতে পারে, কারণ এখন তো সবই বেনজির অবস্থায় চলছে, এটা হতেই পারে। কিন্তু এটার একটা টেকনিক্যাল ঝামেলা আছে। টেকনিক্যাল ঝামেলা হচ্ছে আরপিও অনুযায়ী নাসিমুল গনি রাষ্ট্রপতি হতে পারবেন না। কেন পারবেন না তা আমরা একটু দেখি। রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা কি? সংবিধানের 48(4) অনুচ্ছেদে বলা হচ্ছে রাষ্ট্রপতি হওয়ার বেশ কিছু যোগ্যতা আছে। নাম্বার 1, 35 বছরের কম বয়স্ক নন, তাকে 35 বছরের বেশি হতে হবে। সংসদ সদস্য নির্বাচিত হবার যোগ্য না হইলে তিনি হতে পারবেন না। এবং এই সংবিধান দ্বারা যদি তিনি এর আগে রাষ্ট্রপতি হিসেবে অভিশংসিত হয়ে থাকেন, আগে যদি তাকে ঘাড় ধরে মানে আগে যদি তাকে খেদিয়ে দেওয়া হয় তাহলে হবে না। তো ওই দুটাও প্রযোজ্য হবে না নাসিমুল গনির জন্য। কিন্তু সংসদ সদস্য হওয়ার যোগ্যতা একটা বিরাট প্রশ্ন হবে। কেন প্রশ্ন হবে? কারণ বর্তমান সংবিধান অনুযায়ী, আরপিও অনুযায়ী তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্য নন। সংসদ সদস্য হওয়ার যোগ্যতার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। এর মধ্যে একটা অযোগ্যতা হচ্ছে যে কেউ যদি সরকারি চাকুরিতে থাকেন তাহলে তিনি চাকুরি শেষ করার পরবর্তী 3 বছরে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা পাবেন না। এটা হচ্ছে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওর 1972-এর 12(1) উপধারা। আমি উপধারাটা স্ক্রিন দেখে পড়ি, তাহলে আমারও ভুল হয় না, আপনাদের ভুল হয় না। প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের বা প্রতিরক্ষা কর্ম বিভাগের কোনো চাকুরি থেকে পদত্যাগ করেছেন বা অবসরে গেছেন এবং ওই পদত্যাগ বা অবসর হওয়ার 3 বছর অতিবাহিত না হয়ে থাকে, তাহলে তিনি সংসদ সদস্য পদে নির্বাচিত হবেন না। একটা প্রশ্ন আসতে পারে যে
তিনি তো এই মুহূর্তে নাসিমুল গনি হচ্ছেন চুক্তিভিত্তিক নিয়োগে আছেন সরকারের, তিনি তো সরাসরি চাকরিতে নাই, তাকে কন্ট্রাক্টের মাধ্যমে আনা হচ্ছে। তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে কিনা? তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, কারণ গত বছর 2025 সালের ডিসেম্বরের 24 তারিখে হাইকোর্টের একটা রায় আছে এই ব্যাপারে। আমি একটু দেখে নিই। 24শে ডিসেম্বর 2025 সালে এ সংক্রান্ত একটা রিট আবেদন বুধবার 24শে ডিসেম্বর খারিজ করে দেন বিচারপতি মোহাম্মদ বদরুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ মঞ্জুরুল আলমের বেঞ্চ। তারা বলেন যে চুক্তিভিত্তিক, ওইখানে কিন্তু আদালত বলে দিয়েছে যে চুক্তিভিত্তিকও যদি কেউ নিযুক্ত হয়ে থাকেন তার ক্ষেত্রে একই ধারা প্রযোজ্য হবে। তারা জিনিসটাকে আর সুস্পষ্ট এবং ব্যাখ্যা দিয়ে পরিষ্কার করেছে। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে নাসিমুল গনিকে যদি রাষ্ট্রপতি করতে হয়, সেক্ষেত্রে সংবিধান পুনরায় সংশোধন করা ছাড়া আর কোনো গতি নেই। আমার মনে হয় না বিএনপি এই মুহূর্তে এত বড় ঝামেলায় যাবে। পছন্দের দ্বিতীয় তালিকায় আমার ফেভারিট স্যার, আমি জানি আমরা সবাই বলেছিলাম স্যার 5 বছর থাকেন, 5 বছর থাকেন, 5 বছর থাকেন, স্যার শুনলো না, স্যার চলে গেল। ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন আমাদের পছন্দের সম্ভাব্য তালিকায় দ্বিতীয়। কারণ অনেক দিন ধরে শোনা যাচ্ছিল যে বিএনপিকে ক্ষমতা দেওয়ার পিছনে একটা মূল কারণই হচ্ছে যে বিএনপি এবং জামাত ডক্টর ইউনূস তারা একটা ক্ষমতা ভাগাভাগি করবেন, এবং সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার একটা বড় সম্ভাবনা আছে। এই সম্ভাবনাটাকে আমি এখনো উড়িয়ে দিচ্ছি না, কিন্তু আমার কাছে মনে হয় এটা খুব সহজ হবে না। নাম্বার 1, ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি জামাত প্যাট্রোনাইজ, জামাত অফ এনসিপি প্যাট্রোনাইজ একটা লোক, যিনি আমরা যদি বলি যে জামাত কেন্দ্রিক যে তথাকথিত উপদেষ্টা যারা ছিলেন, আদিলুর রহমান ছিল, আমার প্রিয় কি যেন এটা 26 লক্ষ ভারতীয় জমদূত আসিফ নজরুল স্যার ছিলেন, এবং অন্যান্য যারা ছিল মাহফুজ টাফুজ, এরা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ব্লকটাকে আবার গণভবনে দিলে যে পাওয়ারের একটা ইমব্যালেন্স হবে, একটা টেনশন থাকবে, তারেক রহমান এই মুহূর্তে সেই টেনশন নিতে রাজি হবেন বলে মনে হয় না। কারণ রাষ্ট্রপতি পদে প্রত্যেকটা দলই চায় খুবই লয়াল একটা লোক, যাকে নিয়ন্ত্রণ করা যাবে, যাকে কন্ট্রোল করা যাবে। এবং এই ক্ষেত্রে বিএনপির ভাগ্য মোটামুটি ভালো। তারা ইয়াজউদ্দিন থেকে শুরু করে অনেক রাষ্ট্রপতিকে পেয়েছিল যারা একেবারে ব্লাইন্ড ভাবে বিএনপি ছিল। একমাত্র দুর্ভাগ্যজনক বিকল্প ছিল বিকল্প ধারার বি চৌধুরী, এবং তাকে শেষ পর্যন্ত রেল লাইনের উপর দিয়ে বিএনপি দৌড়া বিদায় করে দিয়েছিল। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন বিএনপি ওইভাবে চাবে না। এখন আপনারা বলবো যে খলিলকে কি বিএনপি ওইভাবে চেয়েছিল? হয়তো চেয়েছিল, পর্দার আড়ালের গল্প আমরা এতটুকু জানি না। কিন্তু যদি ডিপ স্টেট মনোনীত হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে আসতে হতো, তাহলে এর কিছু লক্ষণ আগে থেকে দেখা যেত। কিভাবে লক্ষণগুলো দেখা যেত? প্রথমত ওনাকে আরেকটা পুরস্কার দিয়ে দিত। নিশ্চয়ই আরো অনেক পুরস্কার মেডেল বাংলাদেশে না পৃথিবীতে আছে যেগুলা তাকে রিসেন্টলি দেওয়া হতো, যে এবং তার ইমেজ বিল্ড আপ করা হতো, যেটা করা হয় নাই। বাস্তবতা হচ্ছে যে নির্বাচনের আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজ এত খারাপ ছিল, মব সম্রাট হিসাবে সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী এবং যুদ্ধাপরাধীদের প্যাট্রন হিসাবে তাকে যেভাবে চিহ্নিত করা গেছে, যেভাবে জনসমক্ষে পরিষ্কার করে দেখা গিয়েছে, তারপরে ধরেন তার নিজে 666 কোটি টাকার কর মুক্তি, এই লাইসেন্স ওই লাইসেন্স নেওয়ার মাধ্যমে তাকে একটা লোভী, প্রতারক, ভণ্ড লোক হিসাবে জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। ডিপ স্টেট যা করে থাকে, আপনার বিশ্বের বিভিন্ন দেশে থাকবেন, এই সব নোবেল বিজয়ীদেরকে যখন ক্ষমতায় আনা হয়েছে, দে বিকেম ওয়ান টাইম কাপ, গ্লাস, টিস্যু পেপার, হোয়াট এভার ইউ সেড, এদেরকে কিন্তু ডিপ স্টেট পরবর্তীতে আর ব্যবহার করা নাই। তাদেরকে কিন্তু রাজনীতিতে খুব দীর্ঘ সময় রাখা হয় নাই। সেটা আপনি আফগানিস্তানে যদি দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে আমি আফগানিস্তানের কথা বলছি, মায়ানমারে যদি দেখে থাকেন, এদের কিন্তু আবার ক্ষমতায় ফেরত আসার কোনো পথ ডিপ স্টেট, আপনারা জানেন কারা, তারা রাখে নাই। এটা ওয়ান টাইম ক্রাইসিস মুহূর্তে এদেরকে আনা হয় এবং এদের মাধ্যমে দ্রুত চুক্তি, মুক্তি, হাবিজাবি যা যা করো তারা করে স্বার্থ উদ্ধার করে ফেলে। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তে যে ইমেজ, সেটাও আমার কাছে মনে হচ্ছে না যে তারা এই বিষয়ে তারেক রহমানকে খুব একটা চাপ দিবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পর্ব এখানে শেষ। তাকে যা ব্যবহার করার করে তারা মুখ মুছে বা হোয়াট এভার, মুখ বলেন বলা ঠিক হবে না, ওই মুছে ফেলে দিয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে নাসিমুল গনি ফার্স্ট চয়েস আমারও কাছে মনে হচ্ছে সম্ভবই না, এটা বেশ জটিলতা। ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে সম্ভাবনাও কম দেখছি। তৃতীয় পছন্দ হিসাবে আছে আইরিন জুবাইদা খান। আইরিন জুবাইদা খান আমার ব্যক্তিগত ভোট, সিলেটি মানুষ, আপনারা জানেন যে একটা সিলেটিদের মতো একটা, হাতে যাই হোক ওই পর্ব বাদ দেন। আইরিন জুবাইদা খান, তিনি মূলত আন্তর্জাতিকভাবে পরিচিত পেয়েছে। তিনি একজন মানবাধিকার আইনজীবী, ব্রিটিশ বাংলাদেশি। তাকে সম্প্রতি বাংলাদেশ সরকার আরেকবার নিয়োগ, তাকে বাংলাদেশ সরকারের সার্ভিসের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব তিনি করছেন। বেশ একটা ঢাকঢাক গড়গুড় আছে যে তাকে করা হতে পারে। কেন করা হতে পারে? এর একটা যোগ্যতা বলা হচ্ছে, আইরিন জুবাইদা খান হচ্ছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদার কাজিন, এবং তারা
ওই যে বললাম সিলেটি মানে কিছু পরিবার তারা খুবই ঘনিষ্ঠভাবে একে আরেক সাথে সম্পর্কিত। মাহবুব আলী খান যিনি জুবাইদা রহমানের বাবা, তাদের সাথে পারিবারিক সূত্র এবং কাজে সেটা হচ্ছে পারিবারিক একটা আস্থার জায়গা তৈরি হচ্ছে। আইরিন খানকে দিলে যেটা হবে, আন্তর্জাতিক একটা রেপুটেশন আছে তার, আন্তর্জাতিক যোগাযোগ এবং কূটনৈতিক জায়গায় বিএনপিও একটা অ্যাডভান্টেজ পাবে, পরিবারের সদস্য বিশ্বাস করা যায়। সুতরাং আইরিন খান একটা চয়েস হতে পারেন। কিন্তু আইরিন খানের চ্যালেঞ্জটা হচ্ছে আইরিন খান বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের কূটচাল, বাংলাদেশের সঠতা, বাংলাদেশের যে ধান্দাবাজ এবং পলিটিক্সের ভিতর দিয়ে যে কাহিনীগুলো করতে হয় এই বিষয়ে তার জ্ঞান খুব একটা নাই, তিনি ফ্যামিলিয়ার নন। এবং তাকে যদি রাষ্ট্রপতি দেওয়া হয়, রাষ্ট্রপতি ক্রাইসিস মুহূর্তে বিএনপি যে সার্ভিসটা তাদের কাছ থেকে আশা করে থাকে এটা পাবে না। কারণ বিএনপি প্রত্যেকবার নির্বাচনের আগে একটা ভেজাল করে, মানে করার চেষ্টা করে আরেকবার ক্ষমতা থাকতে পারে না, সেটা অন্য জিনিস, কিন্তু তারা চেষ্টা করে। এবং সেই সময় তাদের একজন খুবই লয়াল, অন্ধ, চাটুকার টাইপের রাষ্ট্রপতি প্রয়োজন, যেটা তারা ধরেন এর আগে পেয়েছিল আব্দুর রহমান বিশ্বাসকে। আপনাদের মনে আছে 96 সালে সেনাবাহিনীর সাথে যখন একটা টেনশন তৈরি হয়, আব্দুর রহমান বিশ্বাস তিনি কিন্তু খুব শক্তভাবে বিএনপি পক্ষে থেকে ওই জেনারেল নাসিমের কুটা বন্ধ করে দিতে পেরেছিলেন, প্রতিহত করতে পেরেছিলেন। তারপরে যদি আছেন ইয়াজউদ্দিন নয় কি যেন ইয়াজউদ্দিন সাহেব যখন আবার একটা 2006-07 সালে ঘোট পাকালেন, তিনি কিন্তু একেবারে হাওয়া ভবনের প্রেসক্রিপশন অনুযায়ী চলেছেন। এতে খুবই অসম্মানিত হয়েছেন বেচারা বুড়ো বয়সে, কিন্তু তিনি বিএনপির কথা শুনেছেন। বিএনপি ওইখানে যে লয়াল লোকটা চায়, যার কোনো চোখের চামড়া থাকবে না, এই জিনিসটা আসলে আইরিন খানের মাধ্যমে তারা আদৌ উদ্ধার করতে পারবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে, এবং আমার জানা তাই আমার সন্দেহ আছে। কারণ আইরিন খানকে তার আন্তর্জাতিক একটা রেপুটেশন রক্ষা করতে হবে, তিনি চাইলেই পরবর্তীতে যা ইচ্ছে তা করতে পারবেন না। এবং সেটা যদি হয়, আইরিন খানকে হয়তো বিএনপি এইখানে খুব সিরিয়াসলি আমার মনে হয় না যে বিবেচনা করবে। আর আত্মীয়তা যে খুব একটা কাজে লাগে না, সেটা শেখ হাসিনার কে দেখে লোকজন বুঝেছে। বোনের জামাই, কুয়াতো বোন না খালাতো বোনের জামাই যেন ছিল না আমাদের প্রিয় জেনারেল ওয়াকার স্যার, সেই ওয়াকার স্যারকে দেখেই লোকজনের শিক্ষা হয়ে গেছে। সো এইটাও একটা বড় অপশন হতে পারে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি রাষ্ট্রপতি হতে পারবেন? আমি জানি যে মির্জা ফখরুলকে নিয়ে লোকজন বেশ জনপ্রিয়, মানে জনপ্রিয় একটা দাবি আছে, যে চাহিদা আছে বা প্রত্যাশা আছে, যদি বলি দাবি হবে না, বা প্রত্যাশা আছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারেন। কেন? কারণ তিনি দীর্ঘদিন বাংলাদেশে থেকে শেখ হাসিনা বিরোধী বা আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। যখন খালেদা জিয়া অসুস্থ ছিলেন, খালেদা জিয়া কারাগারে ছিলেন, তারেক রহমান দেশে ছিলেন না, তিনি কিন্তু চেষ্টা করেছেন এই সংগঠনটাকে ধরে রাখতে, বিএনপিকে ধরে রেখেছেন, রক্ষা করেছেন, এবং তাকে লোকজন ভদ্রলোক রাজনীতিবিদ হিসাবে চিনে। মানে এই রেপুটেশনটা যাদের আছে বাংলাদেশে খুব কম লোকের আছে, তার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন। তাকে লোকজন ফালতু কথা বলতে দেখে নাই, তাকে এক ধরনের রেসপেক্ট সবাই করে। মানে আমি বলছি না যে শুধু বিএনপি করে, অন্যান্য দলের মধ্যেও তার একটা গ্রহণযোগ্যতা আছে, যে আমার লোকটা মোটামুটি ভদ্রলোক। সুতরাং এটা একটা ন্যাচারাল চয়েস হওয়া উচিত যে মির্জা ফখরুলের যে বয়স টয়স চিন্তা করে যে তাকে হয়তো একটা রাষ্ট্রপতি পদ দিয়ে সম্মান দেওয়া যেতে পারে। আওয়ামী লীগ কিন্তু এর আগে করেছে, আমরা দেখেছি যে জিল্লুর রহমানকে করেছে বা হামিদ সাহেবকে করেছে। এর পিছনে মূলত এটাই ছিল যে একটা রিটায়ারমেন্টের আগে একটা প্রপার সম্মান দিয়ে দীর্ঘদিনের পার্টি লয়ালিটিকে একটা রিকগনিশন দেওয়া আর কি। আমার কাছে মনে হয় এটা মির্জা ফখরুলের ক্ষেত্রে ঘটবে না। আপনারা যারা রাজনীতির খোঁজ খবর রাখেন তারা জানেন যে মির্জা ফখরুল কিন্তু সরাসরি মহাসচিব হতে পারে না। দীর্ঘদিন তাকে ভারপ্রাপ্ত মহাসচিব রাখা হয়েছিল, বছরের পর বছর। ইভেন আমরা লেখালেখি করেছি তখন, বছরের পর বছর তাকে ভারপ্রাপ্ত মহাসচিব রাখা হয়েছিল। এর মানে হচ্ছিল যে বিএনপি, বিশেষ করে তখন যখন তারেক রহমান দেশ চালান, তারেক রহমান ওয়াজ নট গুড, তার গুড বুকে মির্জা ফখরুল ছিলেন না। কারণ তখন কিন্তু আসলে ওইভাবে বিএনপিতে মহাসচিব করানো তো আরো কোনো লোকজন ছিল না। বিরোধী দলে আছে স্ট্রাগল, ফাইট, মামলা, হামলা, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মোকাবেলায় কিন্তু মির্জা ফখরুলকে তারা শেষ পর্যন্ত বাধ্য হয় যখন কয়েক বছর পরে মহাসচিব করেন। কিন্তু তাকে কিন্তু প্রথমেই করা যেত, কারণ তিনি যুগ্ম মহাসচিব থেকে উঠে আসা লোক, তাকে করে নাই। এবং এটা না করার পিছনে মালিক পক্ষের আস্থার অভাব হিসাবে দেখা যায়। সেই আস্থা যে এখনো খুব একটা ফেরত এসেছে, তাকে কিন্তু বর্তমানে মির্জা ফখরুলের যে গুরুত্ব দেখি আমরা, সেটা তাকে বোঝা যাচ্ছে না। বিশেষ করে শিলং যাই হোক, আপনারা জানেন সালাউদ্দিন সাহেব ফেরত আসার পরে মির্জা ফখরুল ইসলাম বয়সের কারণেও আছে, তার একটা বয়সও হয়ে গেছে, শারীরিক চ্যালেঞ্জ আছে, কিন্তু তাকে ওই গুরুত্ব, ওই সম্মান বিএনপিতে এই মুহূর্তে দেওয়া হচ্ছে বলে পর্যবেক্ষক হিসাবে আমার কাছে মনে হয় না। তিনি একজন মন্ত্রী এবং তার মন্ত্রণালয়ে একটা প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে, বিখ্যাত মিরো বাড়ির সেই মির ভাই, যিনি গোটা বগুড়াকে মিরো বাড়ি, সীমান্ত বাড়ি কি যেন বানায় ফেলতেছে 14 গোষ্ঠী 18 গোষ্ঠী লোকজন নিয়ে।
সেই শাহে আলমকে বরঞ্চ আমরা অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি গুরুত্ব দিতে দেখছি আমরা সরকার, এবং মানে ভিজুয়ালি তাকে দেখা যাচ্ছে। সো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি যদি সেই আস্থা না থাকে, তাকে রাষ্ট্রপতি করা যদিও খুবই ভালো হতো, আমার কাছে মনে হয় যে সাধারণ লোকজনের বেশ এটা প্রশংসা পাওয়া যেত। তারেক রহমান হয়তো মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ভাববেন না। বাকি থাকলেন আমাদের মঈন খান সহ আরো বেশ কিছু নেতৃবৃন্দ আছেন, তাদের মধ্যে থেকে বিচার বিবেচনা করা যেতে পারে। নজরুল ইসলাম খান আমার একজন খুবই পছন্দের রাজনীতিবিদ। নজরুল ইসলাম খান কিন্তু বেশ গুরুত্ব বিএনপিতে আছে, যদিও তিনি নির্বাচন করেন না বা সেখানে নাই, কিন্তু তাকে সম্প্রতিও বিএনপিতে এক ধরনের ভাবগাম্ভীর্যপূর্ণ সম্মান দিতে আমরা দেখেছি, বিশেষ করে খালেদা জিয়ার জানাজার সময় বা ওই টাইমে নির্বাচনকালীন সময় তাকে বিএনপি সামনে এনেছে। সুতরাং পলিটিশিয়ানদের মধ্যে থেকে দিলে আমার কাছে মনে হচ্ছে যে নজরুল ইসলাম খান হয়তো বিএনপির একটা ভালো চিন্তা ভাবনার মধ্যে আছে এবং তার একটা সম্ভাবনা আছে। এর বাইরে সাধারণত দেখা যায় যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা সাবেক বিচারপতি, এদেরকে রাষ্ট্রপতি করা হয়, বিভিন্ন সময় করা হচ্ছে। এর কারণ হচ্ছে এরা হচ্ছে অনেকটা ঢোড়া সাপের মতো, করিনাকো ফুসফাস মারিনাকো ঢুসটাস, সেই সাপ জানতো গোটা দুই আনতো, গোটা দুই লাগবে না, গোটা এক লাগবে। তারেক রহমান হয়তো সেই রকম কারোর মানে খোঁজে আছেন। সেটা আর একটা চমৎকার কি বলে সারপ্রাইজ হতে পারে আমাদের জন্য। যে সারপ্রাইজ হোক, আমরা আশা করবো অন্ততপক্ষে এস আলমের কোন স্টাফকে আরেকবার দিয়ে দেশকে ওই রকম হাজিটার মধ্যে না ফেলা হবে, কিন্তু বলা যায় না। এস আলমই রাষ্ট্র চালায়, এস আলমরা হাই রাষ্ট্র চালায়। সুতরাং সেটা দেখার অপেক্ষা আছে। কিন্তু আমরা এখন পর্যন্ত যে আলোচনা করলাম, যারা রাষ্ট্রপতি পদে আলোচনা আছেন তাদের কারোই খুব একটা সম্ভাবনা রাষ্ট্রপতি হিসেবে আমি দেখছি না। প্রিয় দর্শক, আপনারা কি ভাবছেন, কি মনে করছেন, সেটা যদি কমেন্টের বক্সে জানান। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো? আজকের ভিডিও টপিকটা ছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, যিনি বর্তমান নাকি শোনা যাচ্ছে গুঞ্জন কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। এটা কিন্তু আমার কথা না, এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ভেসে আসা কথাটা আমরা পেয়েছিলাম, যেটা আপনাদের মাঝে উপস্থাপনা করলাম। এই বিষয়টি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সহ আরো নানান বিষয়ে আলোচনা হবে আমাদের এই চ্যানেলে। এমন কিছু গুরুত্বপূর্ণ গোপন তথ্য সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।